এই পূর্ণিমার চাঁদ সাক্ষী থাক, আমি তোমাকে শুধু মা নয়, জীবনসঙ্গী হিসেবে চাই। গতকাল পূর্ণিমা ছিল। ছাদে গিয়েছিলাম কাপড় নামাতে। চাঁদের আলো সারা ছাদ রূপালি হয়ে আছে। ছেলে হঠাৎ ছাদে উঠে এল। মা, কি সুন্দর চাঁদ! হ্যাঁ, খুবই সুন্দর গু। দুজনেই চাঁদের দিকে তাকিয়ে দাঁড়ালাম। হঠাৎ ছেলে আমার পাশে এসে দাঁড়িয়ে বলল, মা, এই চাঁদের আলো তোমাকে আরও সুন্দর লাগছে গু। আমি হাসলাম। বাজে কথা বলিস না গি। না মা, আমি সত্য বলছি। তুমি জানো, আমি প্রতি পূর্ণিমার রাতে ছাদে এসে চাঁদের কাছে একটা ইচ্ছা প্রকাশ করি গি। কি ইচ্ছা? ছেলে আমার হাত ধরল। ইচ্ছা করি তুমি আমার স্ত্রী হও। এই পূর্ণিমার চাঁদের মতো পূর্ণ হোক আমাদের জীবন। আমার হাত তার হাত থেকে ছাড়ানোর চেষ্টা করলাম। কিন্তু সে আরও শক্ত করে ধরল। মা, আমি জানি এটা অস্বাভাবিক। কিন্তু এই চাঁদ সাক্ষী, আমি তোমাকে একজন পুরুষের মতো ভালোবাসি। চাঁদের আলো আমার মুখে পড়ছিল। ছেলের চোখেও সেই আলোর প্রতিফলন। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমরা এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাব। নতুন নাম নিয়ে, নতুন পরিচয় নিয়ে। কি তুই কি বলছিস জানিস? আমি জানি মা। কিন্তু ভালোবাসায় কোনো বাধা মানে না। এই চাঁদের মতো আমাদের ভালোবাসাও পূর্ণতা পাবে গি। রাতের হাওয়া আমার শাড়ি উড়িয়ে দিচ্ছিল। ছেলের কথা আমার কানে বাজছিল। চাঁদ দেখে আর ভালো লাগছিল না। ছাদ থেকে নেমে গেলাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মালবিকা সেন। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম সুদীপ সেন, বয়স ৫১ বছর। আমাদের ২ সন্তান, তানভি আর শায়েন। তানভি ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। শায়েন ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। আমাদের পরিবারের সাথে যে ঘটনা ঘটেছিল তা এতটাই বিচিত্র যে আজও মনে হয় যেন স্বপ্ন দেখছিলাম। কিন্তু না, সব সত্যি। প্রতিটি মুহূর্ত, প্রতিটি কথা, প্রতিটি অভিজ্ঞতা একদম বাস্তব। আর সেই ঘটনার শুরু হয়েছিল গত বছরের সেই পূর্ণিমার রাতে। সেদিন রাতে আমি ছাদে কাপড় নামাতে গিয়েছিলাম। চাঁদের আলো এতটাই উজ্জ্বল ছিল যে মনে হচ্ছিল দিনের আলো। হঠাৎ তানভি ছাদে উঠে এল। সে আমার বড় মেয়ে, খুবই মেধাবী আর সুন্দরী। কিন্তু সেদিন তার আচরণে কিছু অদ্ভুত ছিল। মা, সে বলল, এই চাঁদটা কি সুন্দর। হ্যাঁ, খুবই সুন্দর আমি বললাম। তানভি আমার পাশে এসে দাঁড়াল। মা, তুমি জানো, আমি প্রতি পূর্ণিমার রাতে একটা বিশেষ ইচ্ছা করি। কি ইচ্ছা? আমি জিজ্ঞেস করলাম। ইচ্ছা করি যে গি। সে থেমে গেল। তারপর হঠাৎ আমার হাত ধরে বলল, মা, আমি চাই আমরা দুজন এই চাঁদের নিচে একসাথে নতুন জীবন শুরু করি গি। আমি একটু অবাক হলাম। মানে? মা, আমি জানি এটা অস্বাভাবিক শোনাবে। কিন্তু এই চাঁদ সাক্ষী, আমি তোমাকে শুধু মা হিসেবে নয়, আরও বেশি কিছু হিসেবে ভালোবাসি গু। আমার মাথা ঘুরতে লাগল। তুই কি বলছিস তানভি? মা, আমি বলছি যে আমি তোমার সাথে জীবন কাটাতে চাই। আমরা এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাব। নতুন নাম নিয়ে, নতুন পরিচয় নিয়ে। কি? তার কথা শুনে আমার গা ছমছম করতে লাগল। কিন্তু হঠাৎ আমি লক্ষ্য করলাম, তানভীর চোখে কোনো কামনা বা অদ্ভুত আবেগ নেই। বরং তার চোখে ছিল গভীর দুশ্চিন্তা। তানভি, তুই ঠিক আছিস তো? আমি তার কপালে হাত দিলাম। হঠাৎ সে কেঁদে ফেলল। মা, আমি পারছি না। আমি এই কথাগুলো বলতে চাইছি না। কিন্তু মনে হচ্ছে কেউ যেন আমার মুখ দিয়ে বলিয়ে নিচ্ছে গিয়ে। আমি বুঝতে পারলাম কিছু একটা গোলমাল হচ্ছে। কি হয়েছে তানভি? সব খুলে বলু। মা, গত সপ্তাহ থেকে আমার খুব অদ্ভুত অদ্ভুত স্বপ্ন হচ্ছে। স্বপ্নে দেখি যে আমি তোমার সাথে এরকম কথা বলছি। আর আজ রাতে মনে হচ্ছে সেই স্বপ্নই বাস্তব হয়ে গেছে গি। আমি তানভিকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কিছু হবে না মা। আমরা ডাক্তার দেখাবো। কিন্তু পরের দিন সকালে আরও অদ্ভুত ঘটনা ঘটল। শায়েন, আমার ছোট ছেলে, আমার কাছে এসে বলল, মা, আমি গতরাতে তানভি দিদির সাথে তোমার কথাবার্তা শুনেছি। আমি চমকে গেলাম। তুই কোথা ছিলি? আমি ছাদে উঠেছিলাম চুপচাপ। কিন্তু মা, সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, আমিও গতকাল রাতে একই রকম স্বপ্ন দেখেছি গিয়ে।
কি স্বপ্ন? স্বপ্নে দেখলাম যে আমিও তোমার সাথে এরকম কথা বলছি। আর মনে হচ্ছিল যেন কেউ আমার মুখ দিয়ে কথা বলিয়ে নিচ্ছে গিয়ে। এবার আমার সত্যিই ভয় লাগল। 2 সন্তানের একই রকম অভিজ্ঞতা? এটা নিশ্চয়ই কোনো কাকতালীয় ঘটনা নয়। সেদিন সন্ধ্যায় সুদীপ অফিস থেকে ফিরে এল। আমি তাকে সব বললাম। সুদীপ প্রথমে বিশ্বাস করল না। কিন্তু যখন তানভি আর শায়েন নিজেরাই সব কিছু খুলে বলল, তখন সেও চিন্তিত হয়ে পড়ল। আমরা ডাক্তার দেখাবো, সুদীপ বলল। কিন্তু পরের দিন সকালে আরও অবিশ্বাস্য ঘটনা ঘটল। সুদীপ নিজেই আমার কাছে এসে বলল, মালবিকা, আমারও একই রকম স্বপ্ন হয়েছে রাতে গু। কি বলছিস? আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমার সাথে অদ্ভুত সব কথা বলছি। আর মনে হচ্ছিল যেন আমার চেতনা নেই, কেউ আমাকে দিয়ে কথা বলিয়ে নিচ্ছে গিয়ে। এবার আমি সত্যিই আতঙ্কিত হয়ে গেলাম। পুরো পরিবারের একই অভিজ্ঞতা। এটা কি হচ্ছে? সেদিনই আমরা একজন মনোবিদের কাছে গেলাম। ডাক্তার সব শুনে বললেন, এটি একটি অস্থায়ী মানসিক সমস্যা হতে পারে। কিন্তু পুরো পরিবারের একসাথে এরকম হওয়া খুবই বিরল। তিনি কিছু টেস্ট করালেন আর ওষুধ দিলেন। কিন্তু কোনো উন্নতি হল না। বরং পরের কয়েক রাতে আরও অদ্ভুত স্বপ্ন আসতে লাগল। একদিন সকালে তানভি আমার কাছে এসে বলল, মা, আমি মনে করি এটা কোনো প্রাকৃতিক সমস্যা নয় গে। মানে? আমি ইন্টারনেটে সার্চ করেছি। এরকম ঘটনার কিছু উল্লেখ পেয়েছি। সেখানে বলা আছে যে কোনো অতিপ্রাকৃত শক্তি মানুষের মনে প্রভাব ফেলতে পারে গি। কি বাজে কথা, সুদীপ বলল। কিন্তু শায়েন বলল, বাবা, আমি গতকাল রাতে স্বপ্নে একটা কালো ছায়া দেখেছি। সেই ছায়া আমাদের সবার চারপাশে ঘুরছিল। তানভিও বলল, হ্যাঁ, আমিও একই ছায়া দেখেছি। সুদীপ এবং আমিও স্বীকার করলাম যে আমরাও সেই ছায়া দেখেছি। এবার আমরা একজন পুরোহিতের কাছে গেলাম। তিনি আমাদের বাড়িতে এসে কিছু অনুষ্ঠান করলেন। কিন্তু কোনো ফল হল না। তারপর একদিন আমাদের প্রতিবেশী শ্যামলা আন্টি এসে বললেন, মালবিকা, তোমাদের বাড়িতে রাতের বেলা অদ্ভুত আওয়াজ শুনি গি। কি রকম আওয়াজ? মনে হয় যেন কেউ কাঁদছে। আর কখনো কখনো মনে হয় যেন কেউ গুনগুন করে গান গাইছে গি। আমরা কিন্তু কোনো আওয়াজ শুনিনি। এটা আরও রহস্যজনক। সেই রাতে আমি সবাইকে বললাম, আজ আমরা সবাই একসাথে বসে থাকব। দেখি কি হয়। রাত 10টার সময় আমরা 4 জনই ড্রয়িং রুমে বসলাম। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বইতে শুরু করল। জানালা দরজা সব বন্ধ ছিল। তারপর সবার আগে শায়েনের চোখ ভারী হয়ে এল। সে যেন ঘুমিয়ে পড়ল, কিন্তু চোখ খোলা থাকল। শায়েন, আমি ডাকলাম। কিন্তু শায়েন আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত গলায় বলল, আমি শায়েন নই। আমাদের 3 জনের গা ছমছম করে উঠল। তুমি কে? সুদীপ জিজ্ঞেস করল। আমি এই বাড়ির আগের মালিক। আমার নাম নীলকান্ত। তানভি কাঁপতে কাঁপতে বলল, আপনি কি চান? আমি মরে গিয়েছিলাম 50 বছর আগে। কিন্তু আমার আত্মা এই বাড়িতে আটকে আছে। আমি চাই তোমরা আমার কবর খুঁজে বের করো আর আমার শেষকৃত্য সঠিকভাবে সম্পন্ন করো। আপনার কবর কোথায়? আমি জিজ্ঞেস করলাম। এই বাড়ির পেছনের বাগানে, বট আমগাছের নিচে। হঠাৎ শায়েনের চোখ বন্ধ হয়ে গেল আর সে মাটিতে পড়ে গেল। আমরা তাকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দিলাম। পরের দিন সকালে শায়েন জেগে উঠে বলল যে সে কিছুই মনে নেই। আমরা পেছনের বাগানে গিয়ে আমগাছের নিচে খনন করলাম। সত্যিই সেখানে পুরনো কিছু হাড়গোড় পেলাম। আমরা সেই হাড়গোড় নিয়ে শ্মশানে গিয়ে সঠিকভাবে দাহ করলাম। পুরোহিতের মাধ্যমে সব রকম অনুষ্ঠান করলাম। সেই রাত থেকে আমাদের আর কোনো অদ্ভুত স্বপ্ন হয় না। সবকিছু স্বাভাবিক হয়ে গেল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। একটা মাস পরে আমাদের বাড়িতে একজন বৃদ্ধ লোক এসে হাজির হল। আমি নীলকান্তের ছেলে, সে বলল। আমার নাম বিমল। আমি জানতে পেরেছি যে আপনারা আমার বাবার আত্মার শান্তির জন্য কাজ করেছেন। আমরা সব কিছু খুলে বললাম। বিমল কেঁদে ফেলল। আমার বাবা হঠাৎ মারা গিয়েছিলেন। তখন আমি খুব ছোট ছিলাম। আমার মা পাগল হয়ে গিয়েছিল। আমরা এই বাড়ি বিক্রি করে দিয়ে অন্য জায়গা চলে গিয়েছিলাম। কিন্তু বাবার শেষকৃত্য ঠিকমতো হয়নি গিয়ে। সে একটা পুরনো ব্যাগ থেকে কিছু কাগজপত্র বের করল। এগুলো আমার বাবার। এগুলো আপনাদের কাছে রাখি। আপনারা আমার বাবার চেয়ে ভালো যত্ন নিয়েছেন। আমরা সেই কাগজপত্র দেখলাম। সেখানে নীলকান্তের অনেক ছবি, তার জীবনের নানা স্মৃতি ছিল। বিমল চলে যাওয়ার পর আমরা অনুভব করলাম যে আমাদের বাড়িতে একটা শান্তি নেমে এসেছে।
মনে হচ্ছিল যেন নীলকান্তের আত্মা সত্যিই শান্তি পেয়েছে। কিন্তু আরও অবাক করার মতো ঘটনা ঘটল কয়েকদিন পর। তানভি একদিন আমাকে বলল, মা, আমি গতকাল রাতে একটা সুন্দর স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? দেখলাম যে একজন বৃদ্ধ লোক আমাদের ধন্যবাদ জানাচ্ছেন। তিনি বলছিলেন যে তিনি এখন শান্তিতে আছেন। শায়নও বলল, আমিও একই স্বপ্ন দেখেছি। সুদীপ আর আমিও স্বীকার করলাম যে আমরাও সেই স্বপ্ন দেখেছি। এইভাবে আমাদের পরিবারের সাথে যে অদ্ভুত ঘটনা ঘটেছিল তার একটা সুন্দর সমাপ্তি হয়েছিল। কিন্তু এর পরেও আরও কিছু রহস্যজনক ঘটনা ঘটেছিল। একদিন আমাদের বাগানে নতুন একটা গাছ গজিয়ে উঠল। সেই গাছে অদ্ভুত রকমের ফুল ফুট। স্থানীয় বাগানবিদরা বললেন যে এরকম গাছ তারা কখনো দেখেনি। এই গাছের ফুল থেকে একটা মিষ্টি সুগন্ধ বের হতো যা মনে শান্তি আনত। আমরা বুঝতে পারলাম যে এটা নীলকান্তের আশীর্বাদ। যেই বাগানে তার দেহাবশেষ ছিল সেখানে এখন একটা পবিত্র গাছ জন্মেছে। আরও একটা অদ্ভুত ঘটনা হল যে আমাদের বাড়িতে এখন অনেক পাখি আসে। বিশেষ করে রাতে পেঁচারা এসে সেই গাছের ডালে বসে। কিন্তু এরা কোনো অশুভ লক্ষণ নয়, বরং একটা শান্তির পরিবেশ তৈরি করে। প্রতিবেশীরাও বলেন যে আমাদের বাড়ি থেকে এখন একটা ইতিবাচক শক্তি ছড়িয়ে যায়। যারা আমাদের বাড়িতে আসেন তারা সবাই বলেন যে এখানে মন শান্ত হয়ে যায়। নীলকান্তের ছেলে বিমল মাঝে মাঝে আমাদের কাছে আসেন। তিনি বলেন যে তার বাবার আত্মা শান্তি পাওয়ার পর তার নিজের জীবনেও অনেক ইতিবাচক পরিবর্তন এসেছে। এইভাবে একটা অতিপ্রাকৃত ঘটনার মাধ্যমে আমাদের পরিবার একটা অদ্ভুত অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছিল। কিন্তু সেই অভিজ্ঞতা আমাদের আরও কাছে নিয়ে এসেছে এবং আমাদের জীবনে নতুন মাত্রা যোগ করেছে। আজও যখন পূর্ণিমার রাতে ছাদে যাই তখন মনে হয় যেন নীলকান্তের আত্মা আমাদের পাশে আছেন। কিন্তু এবার সেটা ভীতিকর নয়, বরং একটা সুরক্ষার অনুভূতি। তানভি এখন ইউনিভার্সিটিতে মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে। সে বলে যে এই অভিজ্ঞতা তাকে মানুষের মনের গভীর রহস্য বুঝতে সাহায্য করেছে। শায়নও এখন আরও বেশি পরিণত হয়েছে। সে বলে যে এই ঘটনার পর থেকে সে মৃত্যুকে আর ভয় পায় না, বরং মনে করে যে মৃত্যুর পরও আত্মার অস্তিত্ব থাকে। সুদীপ এখন আরও বেশি ধার্মিক হয়েছে। সে বলে যে এই অভিজ্ঞতা তাকে বুঝিয়েছে যে আমাদের দৃশ্যমান জগতের বাইরেও অনেক কিছু আছে। আর আমি এখন আরও বেশি সহানুভূতিশীল হয়েছি। যখনই কেউ আমার কাছে কোনো অদ্ভুত অভিজ্ঞতার কথা বলে আমি তাদের বিশ্বাস করি। কারণ আমি জানি যে এই পৃথিবীতে অনেক কিছুই আছে যা আমাদের সাধারণ জ্ঞানের বাইরে। একদিন আমাদের প্রতিবেশী রমা আন্টি এসে বললেন, মালবিকা, তোমাদের বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় আমার মনে হয় যেন কেউ আমাকে আশীর্বাদ করছে। আমি হেসে বললাম, হয়তো নীলকান্ত কাকু আপনাকে আশীর্বাদ করছেন। রমা আন্টি অবাক হয়ে বললেন, নীলকান্ত? কে সে? আমি তাকে পুরো গল্প বললাম। শুনে রমা আন্টি বললেন, আরে, আমার দাদি আমাকে নীলকান্তের কথা বলেছিলেন। তিনি নাকি খুব ভালো মানুষ ছিলেন। সবসময় মানুষকে সাহায্য করতেন। এইভাবে আমরা জানতে পারলাম যে নীলকান্ত সত্যিই একজন খুব ভালো মানুষ ছিলেন। তার মৃত্যুর পরও তিনি চেয়েছিলেন মানুষের মঙ্গল। আরও একটা মজার ঘটনা হল যে আমাদের বাড়িতে এখন অনেক বেশি অতিথি আসেন। সবাই বলেন যে এই বাড়িতে এসে তারা খুব ভালো লাগে। একদিন তানভীর এক বন্ধু আমাদের বাড়িতে এল। সে বলল, আন্টি, আপনাদের বাড়িতে একটা অদ্ভুত শান্তি আছে। মনে হচ্ছে যেন কোনো পবিত্র জায়গায় এসেছি। আমি তাকেও পুরো গল্প বললাম। সে খুব আগ্রহ নিয়ে শুনল আর বলল যে সেও এরকম অভিজ্ঞতার কথা শুনেছে। সেই রাতে সেই মেয়েটি আমাদের বাড়িতে থেকে গেল। পরের দিন সকালে সে বলল, আন্টি, আমি গতকাল রাতে খুব সুন্দর স্বপ্ন দেখেছি। দেখলাম যে একজন বৃদ্ধ লোক আমাকে আশীর্বাদ করছেন। এটা শুনে আমরা সবাই অবাক হলাম। নীলকান্তের আত্মা শুধু আমাদের পরিবারের সদস্যদের সাথেই যোগাযোগ করেন না, যারা আমাদের বাড়িতে আসেন তাদের সাথেও। কয়েকদিন পর আরও একটা অদ্ভুত ঘটনা ঘটল। শায়নের স্কুলের এক শিক্ষক আমাদের বাড়িতে এসে বললেন, আপনার ছেলে শায়নের মধ্যে হঠাৎ অনেক পরিবর্তন এসেছে। সে এখন অনেক বেশি মানবিক আর সহানুভূতিশীল হয়েছে। আমি বুঝতে পারলাম যে নীলকান্তের আত্মার সান্নিধ্য আমাদের সবার মধ্যে ইতিবাচক পরিবর্তন এনেছে। তানভীর ইউনিভার্সিটির প্রফেসররাও বলেছেন যে তানভি এখন আরও গভীরভাবে চিন্তা করে আর তার লেখাপড়ায় একটা আধ্যাত্মিক মাত্রা এসেছে। সুদীপের অফিসের সহকর্মীরাও লক্ষ্য করেছেন যে সুদীপ এখন আরও ধৈর্যশীল আর বুদ্ধিমান হয়েছে। একদিন আমি ভাবলাম, এই অভিজ্ঞতা শুধু আমাদের বাড়িতেই সীমাবদ্ধ রাখা ঠিক নয়। অন্য মানুষরাও এই গল্প শুনে কিছু শিখতে পারবে। তাই আমি একটি স্থানীয় পত্রিকায় এই গল্প পাঠালাম।
পত্রিকায় ছাপা হওয়ার পর অনেক মানুষ আমাদের কাছে এসে তাদের অনুরূপ অভিজ্ঞতার কথা বলেছে। একজন বৃদ্ধা মহিলা এসে বলেছেন যে তার বাড়িতেও এরকম ঘটনা ঘটেছিল, কিন্তু তারা ভয় পেয়ে কিছু করেনি। আমাদের গল্প শোনার পর তারাও সেই আত্মার শান্তির জন্য প্রয়োজনীয় কাজ করেছে। আরেকজন যুবক এসে বলেছে যে তার পরিবারেও অনুরূপ অদ্ভুত স্বপ্ন আসছিল। আমাদের পরামর্শ মতো তারাও একজন পুরোহিতের সাহায্য নিয়েছে এবং সমস্যার সমাধান পেয়েছে। এইভাবে আমাদের অভিজ্ঞতা অন্য অনেক পরিবারের সমস্যা সমাধানে কাজে লেগেছে। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ঘটনা ঘটেছিল গত মাসে। আমাদের বাড়িতে একজন সাদুল্লাহ নামে এক বৃদ্ধ এসে হাজির হয়েছিলেন। তিনি বলেছেন যে তিনি একজন আধ্যাত্মিক গবেষক। আমি শুনেছি যে আপনাদের বাড়িতে একটা অতিপ্রাকৃত ঘটনা ঘটেছে, তিনি বলেছেন। আমরা তাকে পুরো গল্প বলেছি। শুনে তিনি বলেছেন, এটা খুবই বিরল একটা ঘটনা। সাধারণত আটকে পড়া আত্মারা মানুষের ক্ষতি করে, কিন্তু নীলকান্তের আত্মা আপনাদের সাহায্য চেয়েছে, ক্ষতি করেনি গিয়ে। তিনি আমাদের বাগানের সেই বিশেষ গাছটি দেখে বলেছেন, এটা একটা পবিত্র গাছ। এরকম গাছ শুধুমাত্র সেই সব জায়গা জন্মায় যেখানে কোনো পুণ্য আত্মার উপস্থিতি আছে গি। সাদুল্লাহ সাহেব আমাদের বাড়িতে একটা রাত কাটিয়েছেন। পরের দিন সকালে তিনি বলেছেন, আমি রাতে নীলকান্তের সাথে কথা বলেছি গু। আমরা সবাই চমকে গিয়েছি। তিনি বলেছেন যে আপনারা তার প্রতি যে দয়া দেখিয়েছেন সেজন্য তিনি আপনাদের পরিবারকে সবসময় রক্ষা করবেন গু। সাদুল্লাহ সাহেব আরও বলেছেন, নীলকান্ত এখন আর এই পৃথিবীতে আটকে নেই। তিনি উচ্চতর লোকে গিয়েছেন, কিন্তু আপনাদের প্রতি কৃতজ্ঞতার কারণে তিনি মাঝে মাঝে আপনাদের পাশে থাকেন গু। এই কথা শুনে আমাদের মন ভরে গিয়েছে। আমরা বুঝতে পেরেছি যে আমাদের ছোট্ট সাহায্য একটা আত্মার মুক্তি এনে দিয়েছে। আজও যখন রাতে আমাদের বাড়িতে কোনো সমস্যা হয়, তখন মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি আমাদের সাহায্য করে। হয়তো সেটা নীলকান্তের আশীর্বাদ। এই পুরো অভিজ্ঞতা আমাদের জীবনে নতুন অর্থ এনে দিয়েছে। আমরা এখন জানি যে মৃত্যু জীবনের শেষ নয়, বরং নতুন শুরু। আর যদি আমরা একে অপরের প্রতি দয়াশীল থাকি, তাহলে সেই দয়া মৃত্যুর পরেও আমাদের সাথে থাকে। নীলকান্তের গল্প এখন আমাদের এলাকায় একটা কিংবদন্তি হয়ে গেছে। অনেক মানুষ আমাদের বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় মনে মনে নীলকান্তের কাছে প্রার্থনা করে। আর আমাদের বাগানের সেই বিশেষ গাছটি এখন এলাকার একটা দর্শনীয় স্থান। অনেকেই এসে সেই গাছের নিচে বসে মেডিটেশন করে। তানভি বলেছে যে সে বড় হয়ে এই অভিজ্ঞতা নিয়ে একটা বই লিখবে। শায়নও বলেছে যে সে এই গল্প তার বন্ধুদের বলে যাতে তারাও কিছু শিখতে পারে। সুদীপ এখন মাঝে মাঝে তার অফিসের সহকর্মীদের এই গল্প বলে। সবাই খুব আগ্রহ নিয়ে শোনে। আর আমি এখন আরও বেশি মানুষের সেবা করার চেষ্টা করি। কারণ আমি জানি যে আমাদের ভালো কাজগুলো কখনো বৃথা যায় না। এই গল্পের মাধ্যমে আমি বুঝেছি যে জীবন আর মৃত্যু একে অপরের সাথে জড়িত। আমরা যা করি তার প্রভাব শুধু এই জীবনেই নয়, মৃত্যুর পরেও থাকে। নীলকান্তের আত্মা আমাদের শিখিয়েছে যে ভালোবাসা আর করুণা সবচেয়ে বড় শক্তি। এই শক্তি দিয়ে আমরা যে কোনো সমস্যার সমাধান করতে পারি। আজও যখন পূর্ণিমার রাতে ছাদে যাই, তখন মনে হয় যেন নীলকান্ত আমাদের পাশে আছেন। আর সেই অনুভূতি আমাদের মনে একটা গভীর শান্তি এনে দেয়। এই গল্পের শেষে আমি বলতে চাই যে জীবনে অনেক রহস্য আছে। আমাদের উচিত সেইসব রহস্যকে ভয় না পেয়ে বরং খোলা মনে গ্রহণ করা। হয়তো সেই রহস্যের মধ্যেই লুকিয়ে আছে জীবনের প্রকৃত অর্থ। আর সবশেষে আমি সবাইকে বলতে চাই যে আপনারাও যদি কখনো এরকম কোনো অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হন, তাহলে ভয় পাবেন না। বরং ভালোবাসা আর করুণা দিয়ে সেই পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করবেন। দেখবেন যে সবকিছুর একটা সুন্দর সমাধান আছে।